এই যে প্রচারণাটা 5 বছর চাই, এটা বেসিক্যালি করতেছেন ওই পিনাকি সাহেব। উনি তো ঘোষণায় দিয়ে নামছেন যে এই গভর্নমেন্টকে 5 বছর রাখতে হবে, আবার হাইপোথিসিস দিয়েছেন এর মধ্যে তারেক রহমানকে কেমন করে ঢুকাবেন, সব দল থেকে একজন দুজনকে নিবেন, নিলে আমাদের ফুয়াদ ভাইও হইতে পারবেন একজন উপদেষ্টা। একাগ্র সরকার নিয়ে এখন আপনি প্রশংসা করে এরকম 2 জন লোক খুঁজে বের করতে পারবেন? তাহলে ডক্টর ইউনূস কি সেই পরিণতিকে ইনভাইট করবেন? আমার মনে হয় উনি অত মূর্খ এখন হন নাই। মানে সাধারণ গুন্ডা পান্ডার বদলে রাষ্ট্রীয় গুন্ডা পান্ডা কাজ করেছে। এখন রাষ্ট্রীয় গুন্ডা পান্ডারা চুপ আছে, সাধারণ গুন্ডা পান্ডারা কাজ করছে। মানুষের জীবনে ইম্প্যাক্টটা তো মানে পড়ছেই। প্রেস সেক্রেটারি যেটা আছেন প্রধান উপদেষ্টার, ওনার কথাবার্তা না আমার ওনাকে একটু লাগাম টানানো উচিত, ওনার মুখে একটু লাগাম পরানো উচিত আমি মনে করি। স্থানীয় আওয়ামী লীগের কি যেন একটা পদে তিনি আছেন সেখানে, বা ছাত্রলীগের পদে বিএনপির যুবদল বিএনপির লোকজন গিয়ে সেখানে হামলা করলো উপদেষ্টা মাহফুজ আলমের বাবা, সেটা থামাতে গিয়ে সেখানে তিনিও আহত হলেন। আসলে সেই আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতা, তিনি তার ভাতিজা হন। ওই জিনিসটাই হুবহু সার্জিস শব্দ রাখছে, তার সঙ্গে যুক্ত করছে কি সার্জিসের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন মাসুদ কামাল। আচ্ছা ভাই, তার বিয়ে হয়েছে কিনা এটাই ভালো মতো জানি না, আবার দ্বিতীয় বিয়ে। আমার সম্বন্ধে একজনের মন্তব্য করছে, সে আমাকে আমার নামের আগে একটা অ্যাডজেক্টিভ লাগাইছে। অ্যাডজেক্টিভটা কি জানেন? সাদা সাপ। আচ্ছা আপনি আমাকে বলেন, আমি সাপ, এবং যেহেতু আনফরচুনেটলি আমার গায়ের রঙ একটু সাদা, অতএব সাদা সাপ। রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার, উন্নয়ন, ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করেই চলে অনাচার, দুর্নীতি, লুটপাট। এর এপিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। যে এই যে বিষয় যে 5 বছর এই যে একটা হাইপ উঠানো হচ্ছে, সেটা কি আসলে উদ্দেশ্যমূলকভাবে উঠানো হচ্ছে নাকি এমনি স্বাভাবিকভাবে উঠছে? এখানে দুটোই আছে, দুটোই আছে এরকম যে প্রথমত ওনার কিছু সমালোচনা আছে, সমালোচনা সবারই আছে, কার নাই? পৃথিবীতে আপনি একটা লোক বাইর করতে পারবেন যার সব ভালো? পারবেন না তোর ভাই। কিছু ভালো কিছু মন্দ এটা সবারই আছে। পৃথিবীর যে সবচেয়ে ভালো মানুষটা তারও কিছু খারাপ দিক আছে, আবার সবচেয়ে খারাপ মানুষটারও কিছু ভালো দিক আছে। তো ডক্টর ইউনূসকে আমি মনে করি উনি শাসক হিসেবে ভালো না, উনি যোগ্য শাসক নন, আমি এটা মনে করি, এটা আমার অপিনিয়ন। কিন্তু আবার উনি চোর না, আমি আবার এটাও মনে করি। এখন একজন লোক তেমন কোনো কাজের না কিন্তু চোর না, আবার একজন লোক অনেক কাজের অনেক চোর, আমি কোনটা পছন্দ করব? আমি তো এতদিন অনেক কাজের অনেক চোরের পাল্লায় ছিলাম, সবই চোরে গিয়ে নিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে আমি নিজের কাপড় চোপড় চেক করতাম যে আছে কিনা, আগে চুরি হয়ে গেছে, অবস্থা এরকম ছিল আগের ঘটনাগুলো বলি। তো তার বিপরীতে আমরা এরকম একজন লোক পেয়েছি যে লোকটা আর যাই চোর না, এটুকু তো বুঝি। ওনার যারা উপদেষ্টা আছে 2-1 জন সম্পর্কে কিছু কিছু কথা শুনি, 2-3 জন সম্পর্কে আমি বলতে পারবো, বাকিরা মোটামুটি অকর্মণ্য বলি কিন্তু চোর বলি না, তাই না? এটা কিন্তু একটা পজিটিভ দিক। তো এই জায়গাটাতে ওনার প্রতি সাধারণ মানুষের এক ধরনের আস্থা তৈরি হয়েছে যে আর যাই হোক ব্যাংক ট্যাঙ্ক তো সব লুটপাট করে নিয়ে যাচ্ছে না, এরকম একটা ধারণা কিন্তু মানুষের মধ্যে আছে। আবার একটু থাকার পরে তার সবকিছু মাফ হয়ে যাচ্ছে তাও না, কিন্তু বিপরীত দিকে যেটা আগে ছিল না, গত কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে একটা গ্রুপ খুব সতর্কভাবে এবং খুব সক্রিয়ভাবে এই ধরনের একটা ধারণা সমাজে প্রচার করার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূসেরই 5 বছর থাকা উচিত। কেউ কেউ বলছেন যে অন্তত পক্ষে শেখ হাসিনার মেয়াদ যতদিন ছিল ততদিন থাকা উচিত। এইগুলি কিন্তু তারা সুকৌশলে বলছেন, বাট এটা আসলে আনফরচুনেট, এটা আসলে আমি মনে করি উচিত না। আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে, এই যে সামিট টামিট হচ্ছে না, এই যে বিভিন্ন রকম মেলা টেলা হচ্ছে না, বিনিয়োগকারীরা আসতেছে, আলোচনা হচ্ছে, বিনিয়োগ কিন্তু হবে না ভাই, হবে না কেন? যারা বিনিয়োগ করবে তারা কিন্তু পলিটিক্সের না, তারা কিন্তু রাজনীতি বুঝে না, তারা বুঝে প্রফিট। সোজা হিসাব, আপনার এখানে বিনিয়োগ করবে আপনাকে ভালোবেসে না, আপনাকে বিনিয়োগ করবে আপনার এখানে বিনিয়োগ করে তার প্রফিট হবে, এই কারণে সে বিনিয়োগ করবে, এটা সারা দুনিয়ার নিয়ম। তো প্রফিটের মূল জিনিসটা কি? সাস্টেনেবিলিটি, যে আমি নিশ্চয়তা চাই 5 বছরে আমি যে টাকাটা এনে বিনিয়োগ করব, আমি কি জানবো যে তুমি কতদিন থাকবা না? এই গভর্নমেন্ট কি, গভর্নমেন্টের নামটা কি? অন্তর্বর্তীকালীন সরকার, মানে এটা কোনো রেগুলার গভর্নমেন্ট কিন্তু না। একটা গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট আসতে আসতে যতদিন সময় লাগবে ততদিন এরা থাকবেন। তো এদের কাজ হলো নতুন একটা গভর্নমেন্ট আসার পথটাকে মসৃণ করে দেওয়া, এদের একটা বেসিক কাজ।
এরা অন্য অন্য কাজকে বেসিক কাজ বলতেছে, ওটা অন্যায় করতেছে। তাদের মূল কাজ হলো আরেকটা গভর্নমেন্ট আসার পথটাকে মসৃণ করা, এটা হচ্ছে মূল কাজ। পাশাপাশি তার আরেকটা কাজ যেটাকে সাবসিডিয়ারি কাজ হিসেবে বলা হচ্ছে, কেউ কেউ বলছে আপনি সংস্কার করবেন, অমুক করবেন। আমি মনে করি এদের পক্ষে সংস্কার করা সম্ভব না। আমি কেন মনে করি তাও আপনাকে বলি। 8 মাস হয়ে গেছে, 8 মাসে তারা সংস্কারের পথে এক কদম এগিয়ে পারে নাই, বরং আরো ঝামেলা পাকাইতেছে। এটার মূল কারণ হলো তারা যে সমস্ত সংস্কার কমিশন গঠন করছে, এই কমিশনগুলি ছিল বিতর্কিত কমিশন। একটা কমিশনকে আমি আপ টু দ্য মার্ক মনে করি না, আমি মনে করি না পার্সোনালি। তো এই কমিশনগুলি দিয়ে ভালো কিছু আসবে না। তো সেই কমিশন আবার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেছে। ভালো হতো যদি ওই কমিশনগুলো ওই পলিটিক্যাল পার্টিদের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে গঠিত হতো, প্রত্যেক পার্টিতে একটা নিতে, তাহলে আবার এই এখন সময় ক্ষেপণটা হতো না। কাজে এরা সংস্কার করতে পারবে না। এদের মূল কাজ হলো একটা ইলেকশন দেওয়া। সেই ইলেকশন না দেওয়া পর্যন্ত, নতুন একটা গভর্নমেন্ট না আসা পর্যন্ত যত লোকেই যত প্রতিশ্রুতির কথা বলুক, আপনি নিশ্চিত থাকেন বড় কোনো বিনিয়োগ এদেশে আসবে না। ইম্পসিবল। এইটা পুঁজিবাদের ধর্মই না। পুঁজিটা তারা সেখানেই বিনিয়োগ করবে যেখান থেকে তার রিটার্নটা তারা কনফার্ম হবে। এই একটা অনিশ্চিত সরকারের অধীনে তারা এটা করবে না। যে কারণে তাদের এই যে প্রচারণাটা 5 বছর চাই, এটা বেসিক্যালি করতেছেন ওই পিনাকি সাহেব। উনি তো ঘোষণায় দিয়ে নামছেন যে এই গভর্নমেন্টকে 5 বছর রাখতে হবে। আবার হাইপোথিসিস দিয়েছেন, এর মধ্যে তারেক রহমানকে কেমন করে ঢুকাবেন, সব দল থেকে একজন দুজনকে নিবেন, নিলে আমাদের ফুয়াদ ভাইও হইতে পারবেন একজন উপদেষ্টা। সেক্ষেত্রে আমরা খুশি যে আমাদের ক্লোজ একজন লোক হলো, অসুবিধা নাই। কিন্তু আমি মনে করি ওই থিওরি ভাই হবে না, ওই থিওরি দেশের মানুষ খাবে না। ওই পিনাকি সাহেবের উর্বর মস্তিষ্ক থেকে আসতে পারে, বাট ওইটা বাস্তবে ওটার কোনো বেল আছে বলে আমি মনে করি না। ওনার কিছু ভক্ত বালক আছে, ওই ভক্ত বালকরা ওনার জন্য জানে মানে জান দিয়ে দিবে, এটা নিয়ে আলোচনা করবে, কিন্তু বাস্তবে এটা হয় না। একটা অনির্বাচিত সরকার 5 বছর থাকবে, এটা কোনো সুস্থ সমাজের ক্যারেক্টার হতে পারে না। মানে এর আগে 11 সরকার 2 বছর ছিল, এবারে সেটাও তো একটা বিষয় ছিল, 3 মাসের জায়গায় 2 বছর এসে থাকলো। 11 সরকারের 11 সরকার নিয়ে এখন আপনি প্রশংসা করে এরকম 2 জন লোক খুঁজে বের করতে পারবেন? তাহলে ডক্টর ইউনূস কি সেই পরিণতিকে ইনভাইট করবেন? আমার মনে হয় উনি অত মূর্খ এখন হন নাই। জি, এই যে মার্চ ফর গাজা, এটা পোস্টপোন করার আহ্বান, এটি পোস্টপোন করা উচিত বলে আপনি মনে করেন এবং পোস্টপোন করা হবে বলে, মানে এই আহ্বানে ইতিবাচক সাড়া মিলবে বলে আপনি মনে করেন? একটা জিনিস কি আমি বলি আপনাকে, এই যে মার্চ ফর গাজা না, সরি, এর আলটিমেট রেজাল্টটা কি? এর মাধ্যমে কি আমি গাজা মুক্ত করে ফেলবো? তা তো করবো না। আমরা এটা অনেকদিন ধরে কিন্তু করে আসছি। এখন গাজায় মানবতা বিরোধী যে অপকর্মগুলি চলছে, সেই অপকর্মের প্রতিবাদ তো প্রত্যেকটা সচেতন মানুষের করা উচিত, ধর্ম বর্ণ নির্বিশেষেই করা উচিত। তো সেই ধরনের প্রতিবাদ আমরা করবো। এখন সেই প্রতিবাদ করতে যে আমরা দেখেন, আপনি বললেন যে এই যে ভাঙচুরগুলি হয়েছে, লুটপাটগুলি হয়েছে, এটার আমরা সমালোচনা করলাম। কেন করলাম? কারণ আমাদের ওই মার্চ ফর গাজার যে লক্ষ্য এবং যে উদ্দেশ্য, তার সঙ্গে এটা কিন্তু মেলে না। এটা বরং আমার দেশকে ক্ষতিগ্রস্ত করে, আমার দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে। তো আমার দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে আমরা কিন্তু কিছু অর্জন করতে পারবো না, ফিজিক্যালি অর্জন করতে পারবো না, অথবা থিওরিটিক্যালিও পারবো না, অথবা আদর্শিক ভাবেও পারবো না। তো সেই একই বিবেচনায় কিন্তু যেহেতু আমাদের এখানে একটা সামিট হচ্ছে, বিদেশে অনেক ডেলিগেশন আসছে, তাদের মধ্যে যদি আমি এই সমস্ত মানে মার্চ ফর গাজা করলে পর তারপর সেখান থেকে কিন্তু তারই সাইড ইফেক্ট হিসেবে এগুলো আসতে পারে, বিভিন্ন কারণে আসতে পারে। ফওয়াদ ভাই যেভাবে বললেন যে এটা কেবলমাত্র ওই গত সরকারের বেনিফিশিয়ারি করছে, সেবোটাজ করছে, এটা হতে পারে, আমি কিন্তু অস্বীকার করি না। কারণ পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, বিপ্লবের পরপরই কিন্তু একটা প্রতি বিপ্লবী উদ্যোগ দেখা গেছে, এটা হবেই। তারা তো প্রচুর সুবিধাভোগী ছিল, ওদের হঠাৎ করে তারা নাই, তো তারা কি চেষ্টা করবে না ব্যাক করার? ওটা একটা পদ্ধতি কিন্তু আছে, তারা নানাভাবে নানা জনের মধ্যে মিশে যে করতেই পারে। আবার পাশাপাশি আমাদের এখানে কিন্তু মব কালচারের একটা উত্থান কিন্তু আমরা দেখেছি। যত মব হয়েছে এ পর্যন্ত গত কয়েক মাসে, সবই কি তারা করেছে? 32 নম্বরকে তারা ভেঙেছে? তত ভাঙে নাই। আবার এই যে গতকালকে একজন দেখলাম কোন এক এমপি সাহেব ইয়ের থেকে আপনার জেলখানা থেকে মুক্তি পাইছে, জেল গেট থেকে তার ধরে নিয়ে যাওয়া হয়েছে, আজিজ সাহেব নামে এক ভদ্রলোককে। তো এখন উনি যদি অপরাধী হয়, অবশ্যই তার বিচার হবে।
কোন সময় শুনে জামিন পেয়েছে, জামিন তো বিচার প্রক্রিয়ার একটা অংশ, তো তাকে আপনি উঠেই যে নিয়ে গেলেন মারতে মারতে, এটা কোন প্রক্রিয়ার অংশ? এখন এটা কি আওয়ামী লীগের লোকরা করছে? এটা কি স্যাবোটাজ হয়েছে? হয় নাই। বিষয়টা হলো কি, দেখেন এই ঘটনা ঘটার পর সরকার এর মধ্যে প্রায় 50-60 জনকে অ্যারেস্ট করেছে। কিভাবে অ্যারেস্ট করেছে? ওই সিসিটিভি দেখে, ভিডিও ফুটেজ দেখে অ্যারেস্ট করেছে। এই অ্যারেস্ট যে করছে, আপনি আগামীকালকে দেন, আপনি আগামীকাল কিন্তু বাটার দোকানে আর যাবে না। যাবে না কেন? ওই অ্যারেস্টের ভয়টা এদের মধ্যে কাজ হবে, কাজ করবে যে আমি এই বাটার একজোড়া জুতা ছিনতাই করতে গেলে আমি কিন্তু অ্যারেস্ট হয়ে যেতে পারি। এরা যারা এগুলি ভাঙে, এরা কিন্তু আসলে কোনো চেতনা দ্বারা তাড়িত হয়ে ভাঙে না, এরা বেসিক্যালি ভাঙে সম্পূর্ণ উদ্দেশ্য বলে দিতে হবে। ওখানে যারা গিয়েছিল তারা বাটার একজোড়া জুতার জন্যই গেছিল। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, দেখেন ওখান থেকে বাইরের থেকে ওই যে আমাদের ইউটিউবার সাহেবরা এইটা ভাঙো, ওইটা ঘরো, ওইটা ধরো, ওখানে জিয়াফত করে বলছে না, বলছে মিজারেবলি ফেল করছে কোনটা? করছিল সিবিবি অফিসটা। কেন করছে? কারণ সিবিবি অফিসে লুটপাট করা কিছু নাই, ওদের ভাঙা চেয়ার ছাড়া আর কিছু নাই। তো এরা দেখছে যে ওইখানে গেলে আমি কি লুটপাট করবো, লুটপাট করতে কিছু নাই। এরা বেসিক্যালি লুটপাটকারী। একটা বড় প্রোটেকশন ছিল, পুলিশের প্রোটেকশন অত বড় ছিল না ভাই, চাইলে ভাঙা করা যেত, কিন্তু মূল লক্ষ্য একটাই, তারা সিরিয়াস ছিল না। সিরিয়াস ছিল না, ওখানে আমি যাই করবোটা কি লুট করবো? সিপিবি অফিসে কত ভাঙা চেয়ার আছে, আর কিছু নাই। তো এইটা যিনি উদ্যোক্তা, উনি নিজে একসময় সিপিবি করতেন, এই পার্টি করতেন, কিন্তু উনি ভুলে গেছেন। উনি এখন তো মনে করেন অন্য জায়গায় আছেন, উনি ভুলে গেছেন যে বললেই যাবে। উনি নিজে কিন্তু হ্যামিলটনের বাসিওয়ালা ভাবেন আর কি, তো ওই বাসিতে কাজ হবে না। এরপরে দেখবেন উনি যখন আরেকটা উৎসাহ দিবে, তখন ওরকম একটা জায়গার কথা উল্লেখ করবে যেখানে নাকি গেলে পরে অনেক কিছু পাওয়া যাবে, মানে পার্থিব মানে লাভের ব্যবস্থা আছে। তো এইটাও একই রকম, বাটার দোকান ভাঙলে পরে জুতা পাওয়া যায়, তো ভালো কথা, নিয়ে গেছে, লাগুক আর না লাগুক নিয়ে গেলাম। তো এই যে বিষয়গুলো, এইগুলো আমি মনে করি এগুলো সব মতলবী কাণ্ড কারখানা। সরকারের উচিত এগুলোকে কঠোর হাতে দমন করা। সরকার আগে থেকে দমন করতো, তাহলে এটা কিন্তু এই পর্যায়ে আসতো না। কারণ আগে তো সরকার তাদেরকে উৎসাহ দিচ্ছে, উনি ওইখান থেকে যা বলেন সরকার সেটাকে পালন করেন, দেখেছি আমরা। আগে উৎসাহ দিয়েছে। মাসুদ কামাল, এখন কি সরকার রাশ টেনে ধরার চেষ্টা করছে, এটা চোখে পড়ছে? মানে বিভিন্ন ক্ষেত্রে আগে আসলে নানান রকম যে সমালোচনাগুলো আমরাই করতাম, সেখান থেকে কি সরকারের কোনো ইতিবাচক উদ্যোগ চোখে পড়ে? যেমন মানে যেগুলো নিয়ে এখন আলোচনা, রোজার মাসে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, সেগুলো ভালো হচ্ছে, বা মব কালচারের প্রতি সরকার একটা ব্যবস্থা নেওয়ার মতো একটা অবস্থানে যাচ্ছে। মনে হচ্ছে যে সরকার আসলে ইতিবাচক, মানে এখন আসলে কিছু করতে চাচ্ছে, এরকম কি একটা ভাব আসছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আসলে এই বিষয়গুলোর একটা আলোচনা আছে। না, আমি তা মনে করি না। আমি তা মনে করি সরকার খুব উদ্যোগী হয়েছে। সরকার এইবার যে অ্যারেঞ্জ গুলো করেছে, এটা বেসিক্যালি এইটাকে কেন্দ্র করে, এই যে সম্মেলনটা, ব্যবসায়ী উদ্যোগী এই যে উদ্যোক্তা সম্মেলন যেটা আছে, এটাকে কেন্দ্র করে তারা এই কাজটা করছে, আর কিছু না। আগামীকাল এরা চলে যাওয়ার পরে এই মব চলবে। কেন চলবে সেটা আমি বলি। চলবে হলো এই কারণে, সরকার মাঝে মাঝে মনে করে এই যে মব, এটা তাকে এক ধরনের শক্তি দেয়। সরকারের এটা ধারণা, আমার ধারণা, সরকার এই মবটাকে এনজয় করে, অথবা এই মবটাকে নিজের মানে মানুষকে ভয় দেখানোর জন্য সে মনে করে এই মবটা থাকা দরকার। আমাদের সরকারের মধ্যে এই ধরনের একটা ভ্রান্ত অথবা মতলবী এক ধরনের চিন্তা কাজ করে বলে আমি মনে করি। তা না হলে আগে এতদিন ধরে তারা কেন করলো না, ব্যাখ্যাটা দেখ। কেন এতদিন ধরে তারা মবকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নাই করে ভাই? কারণ তারা আসলে করতে চায়ও না, তারা করতে চায় না। কারণ এটাও যদি না থাকে তাহলে তাদের জোরটা কোথায়? তারা মনে করে তাদের জোরটা কম, এটা তারা মনে করে, তারা নিজেদের দুর্বল অবস্থানটা বুঝে। এই জন্য আরেকটা জিনিস হলো যে দ্রব্যমূল্য যেটা বললেন আপনি, হ্যাঁ, সবজির দাম কিন্তু পুরো রোজায় কম ছিল, কোনো সন্দেহ নাই। আমি নিজেও এটা নিয়ে প্রশংসা করেছি, সবই ঠিক আছে। কিন্তু দেখেন একটা জিনিস হলো কি, সবজির দাম কমটাই কিন্তু বাজার নিয়ন্ত্রণের একমাত্র পদ্ধতি নয়। আপনি চালের দাম জানেন, গতকালকে আমাকে একজন একটা মেসেজ পাঠিয়েছে। সেই মেসেজ হলো, উনি মোহাম্মদপুর থাকেন, উনি মোহাম্মদপুরের একটা বাজার থেকে, নূরজাহান রোডের না তাজমহল রোডের একটা বাজার থেকে উনি চাল কিনেছেন। একই দোকান থেকে, দোকানের নাম হলো মায়ের দোয়া রাইস স্টোরস, এরকম একটা নাম। একই দোকান থেকে উনি জানুয়ারির 2 তারিখে কিনেছেন চাউল 25 কেজির বস্তা, মিনিকেট চাল, ওটা উনি কিনেছেন 1704 টাকা দিয়ে জানুয়ারিতে। ফেব্রুয়ারির 1 তারিখে কিনেছেন 1950 টাকা দিয়ে।
আর এপ্রিলের 7 তারিখে কিনেছেন 2140 আর 10 2150 টাকা দিয়ে। তাহলে দেখেন আপনি ঠিক 4 মাস হয় না, 3 মাসের মাথায় 1700 থেকে চাউলের দাম হয়ে গেছে 2100 টাকা 25 কেজির জন্য। আপনি ভাবতে পারেন একই দোকানের একই চাল। তো আমি এবার এটা চেক করছি যে ঘটনা ভাই অনেকে আছে কিন্তু এরকম বানিয়ে বুনিয়ে ক্রিয়েট করে। আমি ওদেরকে ফোন করে দেখেছি যে এটা আপনার দোকানের এখন চাল কত, বলছি এই দাম। তো এখন আমি সেটাই বলতে চাচ্ছি ভাই যে চাল কিন্তু আমাকে ডেলি কিনতে হয়। রমজানের মধ্যে মানুষের মধ্যে রমজানে কিন্তু খালি খাওয়ার সংযম থাকে না, মানুষের মধ্যে কিন্তু সব দিকে একটু সংযম থাকে, মানুষ চিল্লা পাল্লা কম করে মেনে নেয় অনেক কিছু। আপনি সামনের দিনগুলি যাক, সবজির দাম কিন্তু আবার বাড়তে শুরু করেছে, যেটা সবজির দামটা কম ছিল সেটা সাফল্যের কথা আমি বলি। সাফল্য হলো সরকার এই যে উত্তরবঙ্গ থেকে সবজি এখানে আসতে আসতে যে 7-8 জায়গায় যে চাঁদাবাজি হতো, এই চাঁদাবাজিটা থেমেছে। এটা থেমেছে এই কারণে যারা চাঁদাবাজি করতো তারা সব পালিয়েছে। ওগুলো তো আওয়ামী লীগ কিংবা যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগ ছিল, ওরা পালিয়েছে বলে চাঁদাটা হচ্ছে না। কিন্তু পালিয়ে গেলে তো জায়গা থাকে না, পালিয়ে গেলে সেটা ওই জায়গাটা কেউ না কেউ দখলও করে নেয়। দখল করে অধিকাংশ ক্ষেত্রে বিএনপি দখল করছে, এটাও ঠিক। আমি তো খবর টবর নিচ্ছি অধিকাংশ জায়গায় বিএনপি দখল করছে, কারণ তারা বড় দল, তারা করছে। কিন্তু যে কোনো কারণে চাঁদাবাজিটা অনেক কমেছে আগের তুলনায়। এই যে কমেছে, এই কমার কারণে কিন্তু সবজির বাজারটা আমি মনে করি রমজানের 1 মাস স্থিতিশীল ছিল আর উৎপাদন ছিল। সরকারের সাফল্য দেখেন এই যে চাঁদাবাজিটাও যে কমলো। শুনেন একটা কথা আছে না, ফুয়াদ ভাই তো দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, ওখানে একটা কথাই বলা হয় যে নো গভর্নমেন্ট ইজ এ গুড গভর্নমেন্ট, বুঝছেন? তো এখানে হলো এই জিনিসটাই যে সরকারের সাফল্য, সরকারের কিছুই করে নাই, কাজে এরকম হয়ে গেছে। আমি এইভাবে দেখি, কারণ সরকার কিছু করছে এটা তো দেখি না রে ভাই। এই যে কিছুই না করা এটাও কিন্তু খারাপ না, এটাও ভালো। জি।